জয় গুরু। মঞ্চে উপবিষ্ট মাননীয়া ডিএম ম্যাডাম, সৎসঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শ্রী শিবানন্দ প্রসাদ দাদা, করিমগঞ্জ থেকে আগত শ্রী প্রসেনজিৎ দাস চৌধুরী দাদা, শ্রী শ্রী ঠাকুরের সহপ্রতিনিধিগণ এবং এই সভায় উপস্থিত ধর্মনগর থেকে আগত এবং সারা ত্রিপুরা বিভিন্ন প্রান্ত থেকে আগত সকল শ্রোতাগণকে আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা, প্রাণবন্দিত জয় গুরু। আমার প্রথমে মাননীয় ডিএম ম্যাডাম বলছিলেন যে সৎসঙ্গ একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সে কেন এই নেশা বিরোধী কাজ সে কেন করবে? সৎসঙ্গ তো গান কীর্তন করবে, সৎসঙ্গ করবে, দীক্ষা টিক্ষা দেবে। নেশা বিরোধী এই সমস্ত সভা, সেটা যেন অনেকটা খাপ খাচ্ছে না। আসল কথা হলো সৎসঙ্গ কোনো ধর্মীয় সংগঠন নয়। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গকে আখ্যায়িত করেছেন অ্যাজ এ ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ গড়ার কারখানা। সৎসঙ্গ শুধু গান কীর্তন, সৎসঙ্গ বা ধর্মীয় অনুষ্ঠান করার জন্য নয়। শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গকে প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটা ব্যক্তি জীবনকে পরিবর্তন করে উদ্বোধনে নিয়ে যাওয়ার জন্য। শ্রী শ্রী ঠাকুর যখন সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছেন, সেই সূচনা লগ্ন থেকেই সৎসঙ্গের কাজ হলো বিপ্লব করা। কিসের বিরুদ্ধে? মৃত্যুর বিরুদ্ধে, ধ্বংসের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, দরিদ্রতার বিরুদ্ধে, অসুস্থতার বিরুদ্ধে। এবং সেই জন্মলগ্ন থেকে শ্রী শ্রী ঠাকুর এবং তার সৎসঙ্গে এই কাজই করে আসছে। এই নেশার বিরোধী আজকে আমরা একটা অনুষ্ঠান করছি, কিন্তু সৎসঙ্গ শুধু আজকে থেকে একটা শুরু করছে না। সেই জন্মলগ্ন থেকে শ্রী শ্রী ঠাকুর যখন নরদ হয়েছিলেন, তখন থেকে এই কাজ করে আসছেন। আপনারা যারা এখানে গুরু ভাই আছে তারা অনেকেই জানেন হেমকবির কথা। যারা এখানে সৎসঙ্গী নন তারা হয়তো জানেন না, তা আমি সংক্ষেপে বলছি। শ্রী শ্রী ঠাকুর যখন নরদেহে ছিলেন, তৎকালীন সময় একজন বিখ্যাত চারণ কবি ছিলেন হেমকবি। এখনো যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন তারা ওনার নাম শুনে থাকবেন। বিখ্যাত কবি উনি। সে ছোটবেলা থেকেই চারণ কবি এবং সে গান গেয়ে তৎকালীন সময়ে তারকা ছিলেন। কিন্তু ওনার একটা অত্যন্ত বাজে স্বভাব ছিল, যিনি মদ্যপান করতেন প্রত্যেক দিন। সে মদ্যপান না করে উনি কখনো স্টেজে উঠে পারফর্ম করতে পারতেন না, এবং উনি ছিলেন ঘোর নাস্তিক, বাস্তববাদী। উনি কোন এক বন্ধুর পাল্লায় পড়ে শ্রী শ্রী ঠাকুর আশ্রমে গেলেন, আশ্রমের একটা শান্ত পরিবেশে কিছুদিন সময় কাটানোর জন্য। ঠাকুর দর্শনের জন্য নয়, ধর্মীয় কথা শোনানোর জন্য নয়, উনি একটা শান্ত পরিবেশে কিছুদিন সময় অতিবাহিত করতে চাইছিলেন। সেখানে গেলেন, গিয়ে ভালোই সময় কাটছে, স্নিগ্ধ শান্ত পরিবেশ, শ্রী শ্রী ঠাকুরের চারপাশে ভক্তদের ভিড়। সেখানে উনি বসেন, কথা শুনেন, ভালোই কাটছে। কিন্তু সন্ধ্যার সময় ওনার মদ্যপান করতেই হয়। উনি সন্ধ্যা হলেই চলে যান হিমায়তপুর বাজারে, সেখানে গিয়ে মদ্যপান করে আবার চলে আসেন। বেশ কিছুদিন কাটলো এরকম ভাবে। ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে এসে বলল, ঠাকুর আশ্রমের তো বদনাম হচ্ছে। বলে কেন? বলে ওই যে একজন লোক অতিথি এসছে হেমকবি, তিনি তো বাজারে গিয়ে মদ্যপান করছেন, মানুষ নানা কথা বলছে। শ্রী শ্রী ঠাকুর হেমকবিকে গিয়ে বললেন যে, হেমদা, আপনি আমার অতিথি, আপনার যা যা প্রয়োজন আপনি আমাকে বলবেন দয়া করে, আমি আপনার সমস্ত প্রয়োজন মেটাবো। হেমকবি বলল যে, ঠাকুর আমার সন্ধ্যার সময় একটু মদ লাগে, আর কিচ্ছু না। ঠাকুর বললেন, ঠিক আছে, আপনাকে বাজারে যেতে হবে না, আমি নিজে সেটা ব্যবস্থা করে দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর তার হোমিওপ্যাথিক চেম্বারে অ্যালকোহল দিয়ে মদ বানিয়ে হেমকবিকে নিজে পরিবেশন করেন, আর হেমকবি সে মদ স্বাচ্ছন্দ্যে খেয়ে উনি দিন কাটান। এভাবে বেশ কিছুদিন যাচ্ছে, আর এদিকে শ্রী শ্রী ঠাকুর তার ভক্তদের নেশা না করার উপদেশ দেন। হেমকবি একদিন ভাবলেন যে কেমন কথা, যাকে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঈশ্বরের পূজা করছে, যিনি তার ভক্তদেরকে দিন রাত নেশা না করার জন্য উপদেশ দিচ্ছেন, এখন একজন মহান ব্যক্তি আমাকে মদ বানিয়ে দিচ্ছেন আর আমি সে মদ খাচ্ছি। তার ভেতরে একটা দহন শুরু হলো। তিনি দৌড়ে আসলেন ঠাকুর কাছে, এসে বলছেন, ঠাকুর আপনি তো ভীষণ বাজে কাজ করছেন। বলি কি? আপনি এত তো মানুষকে মদ পান করার জন্য নিষেধ করছেন, আর আপনি আমাকে বানিয়ে দিচ্ছেন, আমাকে পাপের ভাগিদার বানাচ্ছেন। ঠাকুর বললেন, হেমদা আপনি তো আমার অতিথি, আপনার সাথে তো এসব মিলে না, আপনাকে সেবা দেওয়া আমার কর্তব্য। হেমকবি তার মনের আক্ষেপ থেকে বললেন, ঠাকুর আমি আর মদ খাবো না। বলার সাথে সাথেই ঠাকুর জড়িয়ে দিয়ে বললেন, হেমদা তাই করেন, আর মদ খাবেন না। এই যে
এক প্রেমের এক স্পর্শ। ঠাকুর কখনো হেমকবিকে বললেননি মদ ছাড়ার কথা, কখনো উপদেশ দেননি, নিষেধ করেননি, কিন্তু তারই ভালোবাসার স্পর্শ পেয়ে হেমকবির মতো এরকম মাদকাসক্ত ব্যক্তি মুহূর্তে মদ ছেড়ে দিলেন। সেই হেমকবি তার শেষ বয়সে এক জায়গায় লিখলেন যে পৃথিবীতে বহু বহু মহাপুরুষ এসছে, গুরু এসছে এবং বহু মানুষকে আশ্রয় দিয়েছে, কিন্তু প্রশ্রয় যদি দিয়ে থাকে তাহলে একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এ প্রশ্রয় দেওয়া মানে সমস্ত দোষ, সমস্ত বিভ্রান্তি, সমস্ত ভ্রান্তি নিয়ে তিনি সবাইকে জড়িয়ে ধরেছেন। এবং এই যে খেলা, এই হেমকবির মতো এরকম শত শত হাজার হাজার হেমকবি এখনো এই সৎসঙ্গের ছত্র ছায়ায় এসে শ্রী শ্রী আচার্যদেব এবং পূজ্যপাদ অবিন্দাদার সংস্পর্শে এসে তাদের দীর্ঘদিনের কুঅভ্যাস থেকে মুক্ত হচ্ছেন। আমি বেশি দূরে যাব না, এখানে মঞ্চে উপবিষ্ট আছে, আমার সাথে এসছে আগরতলা থেকে কয়েকজন গুরুভাই। এখানে একজন বসে আছেন যিনি আজকে থেকে 10-15 বছর আগে ওনার দৈনন্দিন রুটিন ছিল রাত্র 10টা-11টা পরে ঘর থেকে বেরিয়ে যাওয়া, বেরিয়ে বন্ধুদের সাথে মদ্যপান করা, রাত্র 2টা-3টা অবধি রাস্তাঘাটে ঘোরাঘুরি করা আর মারপিট করা, বিভিন্ন নেশা, মদ গাঞ্জা, বিভিন্ন নেশায় যিনি প্রত্যেক দিন আসক্ত হয়ে থাকতেন। আজকে তিনি এখানে বসে আছেন সাদা পোশাক পরে, সৎসঙ্গীকে গান করেন, কীর্তন করেন, ঠাকুরের কথা বলেন, স্বস্তিনী ব্রতধারী। এখানে বসে আছেন আর গুরু ভাই, একসময় শিলংয়ে গাড়ি চালাতো। তিনি আমার কাছে নিজে গল্প করছেন যে একসময় মদ খেয়ে জঙ্গলে পড়ে থাকতেন, বন্ধুদের সাথে মদ খেয়ে জঙ্গলে পড়ে থাকতেন। আজকে তিনি স্বস্তিনী ব্রত নিয়ে ঠাকুরের ভাবধারা প্রচার করছেন, মদ মাংস মাছ সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এখানে বসে আছে আমার ইষ্টরঞ্জন ভাই, সে একসময় ধূমপান করত, বন্ধুদের পাল্লা পরে ধূমপান করত। আচার্যদেবের সামনে গেল, আচার্যদেব বলছেন কিরে তুই কি বিড়ি টিড়ি খাস? সে আতকে উঠলো তার বাবার সামনে, সে ভয় পেয়ে গেল, বাবা তো গালি দেবে। আচার্যদেব বলছেন না না খেতে পারিস, তাই বলছি কখনো খাবি না। সে বুঝে গেল যে আচার্যদেবকে লোকানোর কোনো উপায় নেই, সে তারপর থেকে আর বিড়ি খাওয়ার সাহস করে নেই। এরকম বহু ঘটনা, এরকম হেমকবি এখনো প্রত্যেক দিন পরিবর্তিত হচ্ছে। আমি একটা চেম্বার করি আমার বাড়ির পাশে গ্রামে, একটি ছেলে বয়স 19-20 বছর বয়স আমার চেম্বারে আসলো, অত্যন্ত শীর্ণকায়, অত্যন্ত অসুস্থ, তার মা নিয়ে আসলো। ছেলেটি এত অসুস্থ যে বসতে পারছে না, কিন্তু তার সারা শরীরে কতগুলি সূচ ফোটানোর চিহ্ন দেখতে পেলাম, টেটু দেখতে পেলাম। আমি দেখেই বুঝলাম সে ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ নেয়। আমি বললাম কিরে তুই কি ড্রাগ নিস? সে চুপ করে মাথা নুয়ে বসে আছে। তার মাকে জিজ্ঞেস করলাম তোমার ছেলে ড্রাগ নেই তুমি জানো? বলে জানি বাবা। তাহলে তুমি কি করছো? বলছি কি করবো, সে তো আমার কথা শুনে না। আমি বললাম তোমার ছেলেকে কখনো কেউ দীক্ষার কথা বলেনি? বলে বলেছে, কিন্তু আমি তো নেওয়াইনি, তার বয়স হয়নি বলে। আমি বললাম তোমার ছেলেকে যদি নেশা থেকে মুক্ত করতে হয় তাহলে তোমার ছেলেকে আমাদের সাথে দিয়ে দাও, আমাদের সাথে রোজ সৎসঙ্গে যাবে, আমাদের সাথে থাকবে, সে ঠিক নেশা ছেড়ে যাবে। কিন্তু তার জন্য দীক্ষা নিয়ে আগে প্রত্যেকদিন ধ্যান করা, যে সাধন পদ্ধতি, তার মনোজগৎকে ঠিক করার জন্য, তার মানসিক যে ডিপ্রেশন অ্যাংজাইটি সেটা ঠিক করার জন্য ধ্যান প্রয়োজন। সে বেরিয়ে গেল, বলল দীক্ষা নেবে না। বাইরে বেরিয়ে মন খারাপ করে বসে আছে। পাশের গুরুভাই বলছে তোর মন খারাপ কেন? বলছে স্যার তো আমাকে চিকিৎসা করেনি, বলছে দীক্ষা নেওয়ার জন্য। বলে নিয়ে নে, নিলে কি অসুবিধা? বলে আমাকে দেবে দীক্ষা? বলে অবশ্যই দেবে। সে পরদিন দীক্ষা নিল। নেওয়ার পর দিন থেকে সে প্রত্যেক দিন আমাদের সাথে সৎসঙ্গে যায়, প্রত্যেক দিন। এবং 1 মাসের মধ্যে সে দেওঘরে গেল, আচার্যদেব দর্শন করলো। মাস 2 পরে সে আমাকে এসে বলছে দাদা আমি ড্রাগ ছাড়তে চাই, কিভাবে ছাড়বো, আমাকে সাহায্য করো। তখন আমি নরসিংগড় সাইকিয়াট্রি হসপিটালে আমার এক বন্ধু ডাক্তার উদয়ন মজুমদার, তার সাথে যোগাযোগ করিয়ে দিলাম। সে প্রত্যেক সপ্তাহে নরসিংগড়ে গিয়ে ড্রাগ মুক্ত হওয়ার জন্য ঔষধ নিয়ে আসে, নিজে খায়, আর যে বন্ধুদের সাথে বসে সে ড্রাগ নিত তাদেরকেও খাওয়ায়। দেখা গেল 3-4 মধ্যে সে সম্পূর্ণ ড্রাগ মুক্ত হয়ে গেছে, এবং তার সাথে যে বন্ধুগুলি নেশা করতো তারও ড্রাগ মুক্ত হয়ে গেছে। এখন সে নিত্য সৎসঙ্গে যায়, তার মা খুব খুশি। এরকম একটা ঘটনা নয়, শত শত হাজার হাজার ঘটনা ঘটছে। আমাদের আগরতলার একটি ছেলে ছোটবেলা থেকেই মা বাবার অঢেল পয়সা আরাম আয়েশের মধ্যে বড় হয়েছে, কখনো অভাব কি জিনিস, কষ্ট কি জিনিস বুঝেনি। একটু বড় হতেই সে চাকরি পেল, খুব ভালো চাকরি, মা বাবা চাকরি করে, টাকার অভাব নেই। আর যখন টাকা হাতে আসে তখন বন্ধু বান্ধব আসে, তারও প্রচুর বন্ধু হলো। এই বন্ধু হয়ে, বন্ধুর কেমন বন্ধু, সুযোগ সন্ধানী, মদ খেতে শুরু করলো। প্রথম 1 দিন 2 দিন 3 দিন, তারপর এমন আসক্ত হলো সে অফিস না গিয়ে ক্লাবে বসে মদ খায়।
মদ খেতে খেতে সে এত আসক্ত হলো যে একদিনও মদ না খেয়ে থাকতে পারে না, এবং তার এই মদের আসক্তির কারণে তার স্ত্রী তার কন্যাকে নিয়ে বাবার বাড়ি চলে গেল তাকে ছেড়ে। সে আরো ডিপ্রেশনে চলে গেল, এমন ডিপ্রেশনে গেল সে মদ ছাড়া থাকতে পারে না। তার মা আগরতলার বেশ কয়েকজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়েছে, রিহেব সেন্টারে 6 মাস রেখেছে, দিল্লিতে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছে, কোনো লাভ হয়নি। ইতবৎসরে তার চাকরিটাও চলে গেল, কারণ সে দীর্ঘদিন অফিসে যাচ্ছে না। সে চাকরি চলে গেল, বউ চলে গেল, মেয়ে চলে গেল, সে আরো ডিপ্রেশনে গিয়ে বাড়িতে বসে দিনের পর দিন মদ খাচ্ছে। তার মা বাবা দেখলো তাকে বাঁচানোর উপায় নেই, তারা গেল শ্রী শ্রী আচার্যদেবের কাছে, গিয়ে আচার্যদেবকে নিবেদন করলো যে আমার ছেলের এই দশা। আচার্যদেব আমাকে নির্দেশ দিলেন তার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর করার জন্য। আমি আর ইষ্টরঞ্জন ভাই একদিন সকাল 10টার সময় গেলাম, গিয়ে দেখি সে সকাল 10টার সময় সে মদ খেয়ে চুর হয়ে আছে, আমাদের সাথে কথা বলবে সেই স্থিতিটুকু নেই। এবং তার মা বাবার কাছ থেকে সমস্ত ইতিহাস ঘেটে দেখলাম আমার মেডিকেল সায়েন্সের যত যত উপায় আছে সমস্ত কিছু অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমার মেডিকেল সায়েন্স দিয়ে আর কোনো কিছু করার নেই। আমি তখন বললাম একটাই উপায় আছে, আমরা প্রত্যেকদিন সকালে ডিপি ওয়ার্কে যাচ্ছি, আমরা সৎসঙ্গে যাচ্ছি, আপনার ছেলেকে আমার সাথে দিয়ে দিন। বলে তাই হোক বাবা। তারপর দিন থেকে প্রত্যেকদিন সকালে আমি ফোন করি, সে আমাদের সাথে, তার তো অফিস নেই, চাকরি নেই, আমাদের সাথে প্রত্যেকদিন ডিপি ওয়ার্কে যায়, সকালে ডিপি ওয়ার্ক করে, রাত্রিবেলা সৎসঙ্গ করে। এভাবে আমি তাকে একদিনও বলিনি তুমি মদ খাবে না, তাকে একদিনও আমি নিষেধ করিনি, কোনো উপদেশ দেনি, জ্ঞান দেনি। সে শুধু আমার সাথে যেত, মানুষের ঘরে ঘরে যায়, ঠাকুর কথা শুনে, ঠাকুর কথা বলে, সৎসঙ্গে যায়। 1-2 মাস পর দেখতে পেলাম তার চেহারা একটা উজ্জ্বলতা ফিরে এসছে। খোঁজ নিয়ে জানলাম সে মদ আর খায় না। 3-4 মাস পরে সে সম্পূর্ণ নেশামুক্ত হয়ে গেছে, সে একদম নেশামুক্ত হয়ে গেছে। তখন সার চাকরি নেই, তাকে পরামর্শ দেওয়া হলো যে কোর্টে কেস করার জন্য, কারণ সে অসুস্থ ছিল। এই মাদকাসক্তি কোনো খারাপ অভ্যাস নয়, এটা একটা রোগ, একটা ক্রনিক ডিজিজ। তাকে সে কোর্টে কেস করলো, কোর্টে কেস করে 3-4টা শুনানির পর চাকরি ফেরত পেল, এখন সে স্বাভাবিক জীবনে আছে। এরকম বহু ঘটনা। কথা হলো কেন এই সৎসঙ্গে এসে মানুষগুলি নেশামুক্ত হচ্ছে কেন? এত তো যে সৎসঙ্গের বড় বড় উৎসব হয়, আগরতলাতে হয়, দেওঘর হয়, সারা ভারতবর্ষই হয়, সেখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয়, তার মধ্যে অধিকাংশ যারা উপস্থিত মানুষ থাকে তাদের যুবক যুবতীরা। এই যে এত বড় উৎসবের আয়োজন, এত ভিড়, সেখানে গিয়ে কাউকে দেখবেন না কেউ বিড়ি ফুঁকছে, কাউকে দেখবেন না কেউ মদ খেয়ে এসছে, কাউকে দেখবেন না সেখানে উচ্ছৃঙ্খল চলছে। অথচ সেই উৎসব প্রাঙ্গণে কোথাও কোনো ব্যানার লেখা নেই যে এখানে মদ্যপান নিষেধ, ধূম্রপান নিষেধ। সেখানে কেউ মদ খেলে, বিড়ি খেলে কেউ নিষেধ করবে না, কিন্তু সবাই সেখানে নেশামুক্ত অবস্থায় থাকে। তার কারণটা কি? তার কারণটা হলো একটা, সেই আচার্যদেবের প্রতি এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি সবার একটা অনুরক্তি, একটা ভালোবাসা, একটা টান। তাই মানুষকে নেশামুক্ত করতে হলে কোনো উপদেশ দিয়ে কাজ হবে না। আমাদের নেশা মুক্তির যে উপায় আছে সেখানে প্রথমেই বলা হচ্ছে কোনো উপদেশ দিয়ে আইন প্রয়োগ করে বাধ্য করে কাউকে নেশামুক্ত করা যায় না। প্রথমেই যেটা করতে হবে তাদেরকে ক্রিমিনাল হিসাবে ট্রিট করা বন্ধ করতে হবে। যারা নেশা করে তারা ক্রিমিনাল নয়, তারা নিকৃষ্ট নয়, তাদেরকে ডিসক্রিমিনেশন করা চলবে না। এই যে আমি যাদের কথা বললাম যে সৎসঙ্গে সে মদ্যপান ছেড়েছে, ড্রাগ ছেড়েছে, তার কারণটা হলো তারা সৎসঙ্গে কখনো ডিসক্রিমিনেটেড ফিল করেনি, যে আমি আলাদা, আমাকে কেউ নিচু চোখে দেখছে, কখনো ফিল করেনি। সে মদ্যপায়ী ব্যক্তিটা সৎসঙ্গে গিয়ে সবার সামনে ঋত্বিক দাদার পাশে বসে আছে, তাকে কেউ নিষেধ করছে না। সে সেখানে গিয়ে একটা ভালোবাসা, একটা সম্মান অনুভব করেছে, একটা গর্ববোধ করেছে যে আমি এতগুলি মানুষের মধ্যে আমি একজন মানুষ, আমাকে সবাই সম্মান করে ভালোবাসে। যে পিয়ার প্রেসারের কারণে যুবক যুবতীরা নেশা আসক্ত হয়, ঠিক সেই পিয়ার প্রেসারের কারণে সে নেশা ছেড়েছে। পিয়ার প্রেসার মানে সঙ্গের প্রভাব। দেখা গেছে স্টাডিতে যে সাধারণত বয়ঃসন্ধিকালে ছেলেরাই মেয়েরাই নেশায় বেশি আসক্ত হয়। সাধারণত যত ত্রিপুরাতে স্টাডিতে দেখা গেছে যতজন নেশাসক্ত ব্যক্তি আছে তাদের মধ্যে প্রায় 1/3 পপুলেশন 20 থেকে 30 বছরের মধ্যে, আর 12 থেকে 19 বছরের মধ্যে হলো প্রায় 15%। এই যে ছেলেগুলি মেয়েগুলি নেশাসক্ত হচ্ছে তার কারণ কি? সাধারণত 5টা কারণ নির্ধারণ করা হয়েছে। সর্বপ্রথম কারণ হলো পিয়ার প্রেসার, সঙ্গের প্রভাব। সঙ্গের প্রভাব এটা সর্বপ্রধান কারণ। আমাদের মনোবিজ্ঞান বলে একটা মানুষের জীবন কিরকম যাবে তা সম্পূর্ণ নির্ভর করে সে কেমন সঙ্গে চলছে।
আমি যদি আজকে থেকে 10টা কোটিপতি মানুষের সাথে উঠা বসা করি রোজ, তাহলে কয়েক বছর পরে আমিও কোটিপতি হব, সেটা গ্যারান্টি। আমাকে আজকে দেখছেন সাদা পোশাক পরে ঠাকুরের কাজ কথা বলছি, আমি যদি কালকে থেকে 10টা মদ্যপায়ী মানুষের সাথে রোজ উঠা বসা করি, 1-1.5 বছর পরে আমাকেও দেখবেন আমি মদ পান করছি। সঙ্গের এমন প্রভাব। ঠিক উল্টোটাও হয়, একটা মানুষ যদি সাধু সঙ্গে চলে, সৎ সঙ্গে চলে, তাহলে সেই সঙ্গের প্রভাবে তার কুঅভ্যাস পরিবর্তন হয়। সঙ্গের এমন প্রভাব। আমি অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্টে কাজ করি। আমার ক্লিনিকে একটি ছেলে আসলো, 19-20 বছর বয়স। তার হাতে ড্রাগ নেয় সূচের মাধ্যমে, নিতে গিয়ে সুচটা ভেঙে গেছে তার রক্তনালীর ভেতরে। সেটা আমরা সার্জারি করে বের করেছি। অপারেশনের পর সে যখন চেক আপের জন্য আসলো, আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে একটা কথা বল, যে ইঞ্জেকশন দেওয়া তো খুব একটা সহজ কাজ নয়। আমরা যখন রোগীকে ইঞ্জেকশন দিই, আমাদের শিখতে খুব অসুবিধা হয়, প্রথম প্রথম ভয় হয়। তুই নিজের শরীরে নিজে ইঞ্জেকশন দিচ্ছিস, সেটা কিভাবে হচ্ছে? তোর কখনো ভয় করেনি? তখন সে বলছে যে স্যার, আমি যখন ক্লাস 12-এ পড়ি, তখন আমি আমার বাড়ির পাশে একটা মাঠে ক্রিকেট খেলতে যাই। মাঠের কোনায় আমার সিনিয়র দাদারা গোল হয়ে বসে থাকে। আমি একদিন বল কুড়োতে গিয়ে দেখি তারা ওই ইঞ্জেকশনের মাধ্যমে কি যেন নিচ্ছে আর নিজেরা খুব আনন্দ করছে। আমি কৌতূহলবশত হয়ে তাদের কাছে গেলাম যে কি নিচ্ছ। তারা আমাকে ধমক দিয়ে ভাগিয়ে দিল, ঠিক চলে যা, তোর বয়সও নেই, বাচ্চা ছেলে, এখন আসবি না। তারা আমাকে যত ধমক দিল, আমার তো তোরা উৎসাহ বেড়ে গেল কি নিচ্ছে তারা। আমি প্রত্যেকদিন তাদেরকে গিয়ে অনুনয় বিনয় করতে থাকি, তোমরা কি নিচ্ছ আমাকে একটু দেখাও। যখন প্রত্যেকদিন যাচ্ছি, তখন তার একদিন বলো, তুই আয়, তোকে দিয়ে দিচ্ছি। তখন তার বন্ধুরা তাকে ওই ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ দিয়ে দেয়। 1 দিন 2 দিন 3 দিন ফ্রিতে দিল, 4 দিনের দিন দেখা গেল সে ওই সময় সে সারা শরীর যন্ত্রণা শুরু হয়েছে। আবার দাদাদের কাছে গেলে বললো যে নে এটা নে, ঠিক হয়ে যাবে, আবার ইঞ্জেকশন দিল। তখন তারা তাকে ইঞ্জেকশন দেওয়া শিখিয়ে দিয়েছে। আমি বললাম, তুই যে ইঞ্জেকশন নিচ্ছিস খরচ কিরকম পড়ে? বলছে পার ডোজে 300 টাকা। সে সকালে 1 ডোজ নেয়, রাত্রে আর 1 ডোজ নেয়, রোজ 600 টাকা প্রয়োজন। আমি বললাম 600 টাকা রোজ, তুই এত টাকা পাস কোথায়? তোর বাবা কি করে? তখন তার মা পাশে দাঁড়ানো। মা বলছে, স্যার, বাবা সামান্য একটা মুদির দোকান, খুব কষ্টে আমাদের দিন কাটে। তাহলে আমি বললাম, এত টাকা কোত্থেকে পাচ্ছে? তখন তার মা তার কানটা দেখাচ্ছে, মায়ের কানটা ছেঁড়া। বলছে, আমি একদিন ঘুমিয়ে আছি, আমার এই ছেলে ঘুমন্ত অবস্থা আমার কানেরটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে, সেটা বিক্রি করে সে ড্রাগ নিয়েছে। বলছে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, মেয়ের বিয়ের আগের দিন আমি গয়না কিনে বাড়িতে আলমারিতে রেখেছি, আমার এই ছেলে বিয়ের আগের দিন রাত্রে আলমারি ভেঙে সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে। আমরা বুঝতে পারিনি আমার ছেলে, আমরা থানাতে কেস করেছি, পরে জানতে পারলাম আমার ছেলেই কাণ্ড করেছে। এবার ভাবুন কতটা ভয়ঙ্কর। ড্রাগ শুধু একটা মানুষকে ধ্বংস করে না, একটা সম্পূর্ণ পরিবারকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়। এই ভয়াবহ চিত্রগুলি আমরা বেশি জানি, কারণ আমরা ডিপি ওয়ার্ক করছি, আমরা ঘরে ঘরে যাচ্ছি। তো আমরা আচার্যদেবের নির্দেশে, পূজ্যপাদ অবনীন্দ্রনাথের নির্দেশে আমরা যখনই সময় পাই আমাদের আশেপাশে প্রত্যেকটা ঘরে ঘরে যাই, আর যাই বলে দেখতে পাচ্ছি ড্রাগ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক বাড়িতে গেলাম, এক মা দাওয়ায় বসে কপালে হাত দিয়ে বসে আছে। বলছে, মা তুমি এত মন খারাপ কেন? বলছে, বাবু আমার 2টা ছেলে, 2টা ছেলেই ড্রাগের নেশা করে। আমি তাদেরকে নেশামুক্ত করার জন্য রিহ্যাব সেন্টারে দিয়েছি, রিহ্যাব সেন্টারে টাকা নেই, তাই আমি লোন নিয়েছি, লোন নিয়ে তাদেরকে রিহ্যাব সেন্টারে গেছিলাম। এখন রিহ্যাব সেন্টার থেকে এসছে, আবার ড্রাগ শুরু করেছে। আমার টাকাও গেল, ছেলেগুলো ঠিক হয়নি। এই পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। এরকম বহু পরিবার আমরা নিজে চোখে দেখছি, যে ড্রাগ কতটা ভয়াবহ উঠেছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যথেষ্ট উন্নতি হয়েছে, সরকার এবং প্রশাসন বিগত দিনগুলিতে যথেষ্ট সড়কপথ বলুন, শিক্ষা বলুন, কৃষি বলুন, প্রযুক্তি বলুন, সমস্ত দিকে প্রগাঢ় উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতি সমস্ত কিছু বৃথা হয়ে যাবে যদি এই যুব সম্প্রদায়কে, ত্রিপুরা যুব সম্প্রদায়কে নেশা থেকে মুক্ত না করা যায়। সমস্ত কিছু বৃথা। একটা দেশের, একটা সমাজের, একটা রাজ্যের মূল শক্তি হলো সেই যুব সম্প্রদায়। এই যুব সম্প্রদায় যত কর্মঠ হবে, যত যোগ্য হবে, যত ব্যক্তিত্ববান হবে, যত আদর্শবান হবে, সেই জাতি, সেই রাজ্য, সেই দেশ তত উন্নত হবে, সেটা নিশ্চিন্ত। কিন্তু দুঃখের বিষয়, এই যুব সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে সেই নেশার মাধ্যমে। এই নেশা মুক্ত করার জন্য আমরা প্রশাসনকে এবং সরকারকে দায়ী করতে পারি, কিন্তু সরকার এবং প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু সরকার এবং প্রশাসনের পক্ষে শুধু সম্ভব নয় এই ধ্বংসকে আটকানো। এই ধ্বংসকে যদি আটকাতে হয়, আমাদের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। সচেতন মানে
যে যে কারণগুলির জন্য এই যুব সম্প্রদায় নেশার সাথে যুক্ত হচ্ছে, সেই কারণগুলি কিভাবে দূর করা যায়। প্রথমেই যে বললাম, পিয়ার প্রেশার, সঙ্গ। আমার ঘরে, আপনার ঘরে যে ছেলে মেয়েগুলি বড় হচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, কাদের সাথে মিশছে সেটা লক্ষ্য রাখার দায়িত্ব আমার। তাই সমাজে দুইটাই সঙ্গ আছে, হয় সৎসঙ্গ নাহলে অসৎসঙ্গ। সমাজে অশুভ শক্তি এবং অসৎসঙ্গ উৎপেতে বসে আছে। আপনার ছেলেটা মেয়েটা যখন বাচ্চা ঘর থেকে বেরোচ্ছে, সে আপনার ছেলেকে মেয়েকে খপ করে ধরার জন্য অশুভ শক্তি উৎপেতে বসে আছে। আপনাকে মুঠো এসে জিজ্ঞেস করবে না যে কাকু আপনার ছেলেটাকে মদ খেতে চায়, আপনি খাওয়াবো? কেউ জিজ্ঞেস করবে না। কেউ জিজ্ঞেস করবে না আপনার ছেলেটা ড্রাগ নিচ্ছে, আপনি কি অনুমতি দিচ্ছেন? কোনো অনুমতি নেবে না। আপনি যখন জানতে পারেন যে আপনার ছেলেটা মেয়েটা ড্রাগ নিচ্ছে, ততক্ষণে ধ্বংসের অর্ধেক পশ্বে চলে গেছে। তাই ওই অশুভ শক্তি হাতে পড়ার আগেই আমরা যদি আমাদের ছেলেদের মেয়েদেরকে বয়স সন্ধিকাল যখন শুরু হলো, তখনই সৎসঙ্গে যুক্ত না করি, যে সঙ্গে গেলে সে নেশামুক্ত মানুষের সাথে চলবে, যেখানে গেলে সে জীবন বৃদ্ধির কথা শুনবে, যেখানে গেলে সে ধর্মের কথা শুনবে, বাঁচা বাড়ার কথা শুনবে, সেই সঙ্গে যুক্ত করার দায়িত্ব আমার, আপনার, প্রত্যেকটা মা বাবার, যদি আমাদের ছেলে মেয়েদেরকে ওই পিয়ার প্রেশার থেকে রক্ষা করতে চাই। ভগবান রামকৃষ্ণদেব বলেন, চারা গাছকে রক্ষা করতে হলে বেড়া দিতে হয়, তাহলে গরু খেয়ে ফেলে। তাই আমাদের, আপনার ঘরে যে ছেলে মেয়েগুলি বড় হচ্ছে, প্রত্যেকটা চারা গাছ, গরু আশেপাশে ঘোরাফেরা করছে খেয়ে ফেলার জন্য, বেড়া আপনাকে আমাকে দিতে হবে। সেই বেড়া হলো সেই সৎ আদর্শের সাথে যুক্ত করা, জীবন্ত আদর্শের সাথে যুক্ত করা। তাহলে কি শুধু দীক্ষা নিলেই হবে, সৎসঙ্গই করলে হবে? না, জীবন্ত আদর্শ, সে জীবন্ত আদর্শের প্রতি যদি সক্রিয় ভালোবাসা টান না থাকে, তাহলে কখনো নিজেকে নিয়ন্ত্রণ করা যায় না। আমাদের দেশে বাণী উপদেশ তত্ত্বকথার অভাব নেই। শ্রী শ্রী ঠাকুর আসার আগে বহু বাণী উপদেশ ছিল, দেওয়ালের গায়ে লেখা থাকে, সদ সত্য কথা বলিবে, অটোর পেছনে, ট্রাক গাড়ির পিছনে নীতি কথা লেখা থাকে, কিন্তু এসব নীতি কথা কারো জীবনে পরিবর্তন আনে না। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আজ অব্দি একটা মানুষ আমি পাইনি যে এই লেখা দেখে সিগারেট ছেড়েছে। আপনারা কাউকে দেখেছেন? আমার মনে হয় না। এই সিগারেটের প্যাকেটের লেখা যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ লেখা দেখে কেউ সিগারেট ছেড়েছে। কিন্তু আমি এরকম বহু মানুষকে পেয়েছি যে দীর্ঘদিন যাবৎ ধূমপানে আসক্ত, হঠাৎ করে সিগারেট ছেড়ে দিয়েছে। বললাম, ভাই তুমি কেন ছাড়লে? বলছেন, না আমার মেয়েটা বড় হয়ে গেছে, তো আমি ধূমপান করলে মেয়েটা মন খারাপ করে। অর্থাৎ ওই লেখা সতর্কবাণী উপদেশ যেখানে ব্যর্থ, সেখানে ওই মেয়েটার প্রতি তার ভালোবাসা তার জীবন পরিবর্তন করে দিল। কেউ মদ্যপান করে, হঠাৎ করে দেখা গেলো মদ্যপান ছেড়ে দিয়েছে। বললাম, তুমি মদ্যপান ছাড়লে কেন? বলছেন, আমি বিয়ে করেছি, আমার বউ মদ্যপান পছন্দ করে না। অর্থাৎ এতদিন তাকে সবাই মদ্যপান ছাড়ার কথা বলেছে, কিন্তু ছাড়েনি। ও যে বিয়ে করেছে, বউকে ভালোবাসে, তাই সে মদ্যপান ছেড়ে দিল। তাই ঠাকুর বললেন, একমাত্র ভালোবাসাই পারে মানুষের জীবন পরিবর্তন করতে, একমাত্র ভালোবাসা। কোনো নীতি উপদেশ দিয়ে কাজ হবে না। সেই ভালোবাসা কার প্রতি? উচ্চ আদর্শের প্রতি। আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে একটা রামায়ণ আসতো। সেই রামায়ণে অরুণ গোভিল নামে একজন অ্যাক্টর রামচন্দ্রের ভূমিকা অভিনয় করতেন। সে অরুণ গোভিল একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছেন যে আমি ক্রনিক স্মোকার ছিলাম, প্রত্যেকদিন 2-3 প্যাকেট সিগারেট আমার লাগতো। আমার বাড়ির মা বাবা, আমার বউ, সবাই আমাকে উপদেশ দিয়েছে, আমার ডাক্তার বন্ধুরা আমার বহু সতর্ক করেছে, কিন্তু আমি কারো উপদেশ আমার কাজে লাগেনি, আমি সিগারেট ছাড়তে পারিনি। একদিন যখন রামায়ণের অ্যাক্টিং চলছে, তখন তিনি ব্যাক স্টেজে বসে ওই রামের পোশাক পরে সিগারেট খাচ্ছেন। হঠাৎ করে দেখলেন একটা সাধারণ লোক ওনার দিকে তাকিয়ে কাঁদছে। উনি অবাক হলেন, তুমি কাঁদছো কেন? সেই লোকটা আবেগ ভরে বলছে, আপনি রামচন্দ্র হয়ে সিগারেট খাচ্ছেন? অরুণ গোভিল বলছে, সেই মুহূর্তে আমার হৃদয়টা যেন ভেঙ্গে চড়ে গেল, দুমড়ে গেল। আমার সিগারেট খাওয়ার জন্য ওই লোকটা রামচন্দ্রের প্রতি একটা অন্য ধারণা সৃষ্টি হলো। সেই মুহূর্তে আমি সিগারেট ছেড়ে দিলাম। এতদিন তার বউয়ের কথা, মার কথা, কারো কথা কাজে লাগেনি। ভগবান রামচন্দ্রের প্রতি তার একটা যে আবেগ, একটা ভালোবাসা, সেই আবেগে আঘাত লাগা মাত্র সে সিগারেট ছেড়ে দিল। শ্রী শ্রী ঠাকুর সেটাই বলেছেন, যতক্ষণ পর্যন্ত সেই জীবন্ত আদর্শের প্রতি আমার ভালোবাসার টান তৈরি না হচ্ছে, ততক্ষণ আমার এই কুঅভ্যাস থেকে মুক্ত হওয়া যায় না। আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। নেশায় কিভাবে মানুষ পড়ে আর নেশায় কিভাবে মুক্ত হয়, আমার সেভাবে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। আমি ছোটবেলা থেকে সৎসঙ্গ পরিবারে বড় হয়েছি। আমার বাবা, আমার কাকা, জ্যাঠা, আমার দাদু কেউ কখনো ধূম্রপান, মদ্যপান কিছু করিনি। আমি কখনো ছোটবেলা তাদেরকে দেখিনি। ছোটবেলা থেকে সৎসঙ্গে যাই। আমি যখন 11-12 পড়ি,
আমার খুব ভালো লাগতো ব্যাক বেঞ্চার স্টুডেন্টের সাথে বসতে। আমি তাদের সাথে বসি, তাদের সাথে বিভিন্ন জায়গায় আড্ডায় যাই, পার্কে যাই। ওরা প্রায় সময় মদ্যপান করে, ধূম্রপান করে, আমাকে সাদাসাদি করতো। কিন্তু আমি যখনই সাদাসাদি করতাম আমার ইচ্ছে হতো যে আমিও তাদের সাথে একটু মদ টদ খাই, ধূম্রপান করি। কিন্তু সেই মুহূর্তে আমার মনে পড়তো যে সর্বনাশ, আমার বাবা আমার কাকা কখনো ধূম্রপান করেনি, সমাজে তাদের একটা সম্মান আছে, আমি যদি মদ টদ খাই, যদি ওরা জানতে পারে, তাহলে সর্বনাশ, তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। তাদের প্রতি যে একটা আবেগ, একটা শ্রদ্ধাবোধ আমাকে কখনো মদ খাওয়ার জন্য প্ররোচিত করেনি, আমার আটকে রেখেছে। এভাবে ক্লাস 12 অব্দি গেল। আমি মেডিকেল চান্স পেয়ে মণিপুরে পড়তে গেলাম। সেখানে ভর্তি হওয়ার কিছুদিন পরে দেখলাম হোস্টেলে পার্টি হয়। পার্টি মানে মদ আর মাংস। সপ্তাহে 4-5 দিনই পার্টি হয়, সবাই মদ খাচ্ছে, সবাই পার্টি করছে। আমি আর আমার এক বন্ধু ডাক্তার রাজেশ দাস কোনায় বসে আছি। এভাবে 3-4 মাস চলে গেল। আমরা পার্টিতে যাই, কোনায় বসে থাকি, আমাদের কোনো বন্ধু বান্ধব নেই, সবাই মদকে আনন্দ করছে, আমরা চুপচাপ বসে আছি। ধীরে ধীরে আমরা নিজেদেরকে আইসোলেটেড ফিল করতে লাগলাম। মনে হলো এইভাবে কি দিন যাবে? 5টা বছর 6টা বছর এখানে থাকবো, আমাদের কোনো বন্ধু বান্ধব হবে না, সবাই মদ খাচ্ছে, আমরা খাচ্ছি না। তখন আমি অনুভব করলাম, মানুষ যখন একটা খারাপ কাজ করে, সেই খারাপ কাজ করার আগে নিজের মনকে সে জাস্টিফাই করে নেয়। ওসামা বিন লাদেন এত বড় ক্রিমিনাল, সে কখনো কিন্তু নিজেকে ক্রিমিনাল ভাবে না, সে ভাববে সে পূর্ণ পূর্ণ কাজ করেছে। আমারও সেই মুহূর্তে মনে থাকলো মদ খাওয়া কেন খারাপ? মদ খেতে আমি কারো কোনো ক্ষতি করবো না, এখানে তো আমার মা বাবাও জানতে পারবে না, বাবাও জানবে না, আমি তো কারো খুন টুন করবো না। আমি মদ খাওয়ার, মদে তো মাছ মাংস নেই, নিরামিষ জিনিস, তুমি খেয়ে যদি সবার সাথে চলা যায় তাহলে কি অসুবিধা? এইভাবে ধীরে ধীরে আমার মনটা পরিবর্তন হতে লাগলো। এবং একদিন শুভক্ষণ দেখে আমি আর 3-4 জন বন্ধু যারা কখনো মদ খেনি, একদিন মদ খাওয়া শুরু করলাম। যখন মদ খেলাম, আর যারা খেতো আগে তারা শুনলো, খুব বাবা দিল, বাহ তুইও খাচ্ছিস। আমরা সবাইকে খুব বাহবা দিতে লাগলো। মদ খাওয়াটা যেন একটা বিশাল বীরত্বের কাজ, সবাই প্রশংসা করতে লাগলো। তাদের প্রশংসায় উৎসবে আমরা নিজেদেরকে বেশ গর্বিত বোধ করতে লাগলাম। কিন্তু মদ খেয়ে যখন আমি রাত্রেবেলা ঘরে গেলাম, ঘরে গিয়ে ঠাকুরের ছবিটা আমার টেবিল উপরে ছিল, ঠাকুরের ছবির দিকে তাকিয়ে একটা প্রচন্ড অপরাধ বোধ হলো। ঠাকুর চোখের দিকে তাকাতে পারছি না। আমি ঠাকুরের ছবিটা ঘুরিয়ে উল্টা দিকে করে উল্টা দিকে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে ইষ্টভৃতি করার সময় কোনো ছবিটা ঘুরিয়ে ঠাকুরের চোখের দিকে না থেকে ইষ্টভৃতি করলাম। ঠাকুরকে বললাম, ঠাকুর আর মদ্যপান করব না। কিন্তু 2 দিন পর আবার পার্টিতে গিয়ে ঠাকুরের কথা ভুলে যাই, আবার মদ্যপান করছি। এই করে করে 1-2 মাস পরে ওই ঠাকুরের দিকে তাকিয়ে আর অপরাধ বোধ হচ্ছে না। তখন আমি নিয়মিত মদ্যপানে আসক্ত হয়ে গেছি। আমার খুব ভালো লাগতো মদ খেতে। এভাবে 1 বছর যাওয়ার পর একদিন এত মদ খেলাম যে সে নেশা থেকে বের হওয়ার পর আমার মনে হলো যে এইভাবে জীবন যাবে না। কিছুদিন পর মণিপুরে কয়েকজন গুরুভাই দেওঘর যাবে, আমিও যাব। সেখানে পরম পূজ্যদ শ্রী শ্রী আচার্যদেব, যাকে আমরা তৎকালীন সময়ে পূজ্যদ বাবাই দাদা বলতাম, সে পূজ্যদ বাবাইদার সাথে আমার জীবনে প্রথম সাক্ষাৎ হবে। যত সাক্ষাতের দিন গনিয়ে আসছে, আমার ভেতরে একটা জ্বালা তৈরি হচ্ছে যে আমি আমার এই কু অভ্যাস নিয়ে আচার্যদেবের সামনে কিভাবে যাবো, পূজ্যদ বাবাইদার সামনে কিভাবে যাব। যত দিন গনিয়ে আসছে আমার ভেতরে একটা দহন শুরু হচ্ছে। যাওয়ার 3-4 দিন আগে আমার স্থির করলাম, হয় আমি মদ ছাড়বো, আর না হলে দেওঘর যাবো না, যে কোনো একটা করবো। যাওয়ার ঠিক 2 দিন আগে স্থির করলাম যে আচার্যদের কাছে যখন যাবো ওই মদ ছেড়েই যাব। তারপর দিনকে আমি এবং ডক্টর বন্ধু রাজেশ দাস সকালবেলা স্বস্তি ব্রত গ্রহণ করলাম। স্বস্তি ব্রত গ্রহণ করে দেওঘর গেলাম, শ্রী শ্রী বাবাদাকে প্রণাম করলাম। আমি এখন বুঝতে পারি, যদি আমি শুধু ঠাকুরের ছবি পূজা করতাম, যদি আচার্যদেব না থাকতেন, সেই আচার্যদেবের প্রতি আমার একটা আবেগ, একটা ভালোবাসার টান ছোটবেলা থেকে আবার মা বাবা তৈরি করে না দিতেন, তাহলে আমি আজকে ডাক্তার হতাম, কিন্তু একজন মাদকাসক্ত ডাক্তার হতাম। সে আকাশের ঠাকুর, ফটুর ঠাকুর আমাকে আটকাতে পারতো না। সে জীবন্ত ঠাকুর আমার সামনে ছিল বলেই, তার প্রতি আমার একটা ভালোবাসা ছোটবেলা থেকে মা বাবা তৈরি করে দিয়েছে বলেই আমার এই অভ্যাসটা আমি খুব সহজে পার হয়ে আসতে পারলাম। সেটা হলো সে জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠা, আনুগত্যের ফল। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই আইডিওলজি অর ইজম ক্যান নট ড্রাইভ এ পারসন। নীতিকথা, তত্ত্বকথা, বাণী কারো জীবন পরিবর্তন করতে পারে না। ওই নীতিকথা, তত্ত্বকথা, বাণী যার মধ্যে জীবন্ত হয়ে আছে, ওই জীবন্ত মানুষটির প্রতি তোমার যতক্ষণ সক্রিয় ভালোবাসার টান তৈরি না হচ্ছে, ততক্ষণ তার এই কথাগুলি তোমার জীবনে মূর্ত হবে না। তাই এই নেশামুক্ত সমাজ গড়তে হলে প্রথমেই যেটা প্রয়োজন, ছেলে মেয়েদেরকে সেই জীবন্ত আদর্শের প্রতি অনুরক্ত করে তোলা। বইয়ের তত্ত্ব কথা নয়, আদর্শ মানে বইয়ের কতগুলি লেখা নয়, থিওরি নয়, মূর্তিমান আদর্শ। সে আদর্শের প্রতি যত আমরা অনুরক্ত করে চলি, ততই তার জীবনটা সুনিয়ন্ত্রিত থাকে। সে নিজেকে এই অশুভ শক্তি থেকে রক্ষা করে চলতে পারবে, তাছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই।
তার পাশাপাশি সেই নেশার মূল কারণ হিসাবে মনোবিজ্ঞান বলছে যে বাড়ির পরিবেশ, বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, সেটা মূল কারণ হলো নেশাশক্তির একটা কারণ। সেই অ্যাংজাইটি ডিপ্রেশন কেন হয়? বলছে মা বাবার মধ্যে ঝগড়া, মা বাবার মধ্যে বিচ্ছেদ, পরিবারে অশান্তি। এই ছোট ছোট বাচ্চাদের সামনে যখন মা বাবা ঝগড়া করে ডাইভোর্স হয়, তখন তাদের মনে প্রচন্ড একটা অ্যাংজাইটি ডিপ্রেশন তৈরি হয়, আর ওই বাচ্চাগুলি একটু বড় হয়ে নেশার দিকে সবচেয়ে বেশি ঝোঁকে। তাই ঠাকুর সাবধান করে দিলেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেখে সর্ব, ভুলে গেছি এরপরটা। অর্থাৎ মুদ্রা কথা হলো যে স্বামী স্ত্রী ছেলে পুলে ঝগড়া করে আর ওই ছেলেগুলিকে সর্বনাশের দিকে ঠেলে দেয়। ঠাকুর সাবধান করে দিলেন। কিন্তু ঝগড়া তো সংসার থাকলে হবেই, দুটো মানুষ আছে মনোমালিন্য হবে। ঝগড়াকে নিয়ন্ত্রণ করতে হলে কি করতে হবে? পরিবার একজন গার্জিয়ান দরকার, পরিবার একজন গার্জিয়ান দরকার। সে গার্জিয়ান হলেন আচার্যদেব, সে গার্জিয়ান হলেন ঠাকুর। তাই স্বামী স্ত্রী এবং পরিবার সবাই যদি ওই আচার্যের প্রতি অনুরক্ত থাকে, প্রত্যেক দিন ঠাকুর যা বলছে সেই বিধান পালন করে, তাহলে সেই ঠাকুরের প্রতি, আচার্যদের প্রতি তাদের যে নিষ্ঠা, আনুগত্য, ভালোবাসা তৈরি হয়, সেই ভালোবাসায় তাদের পরিবারটাকে সুন্দর করে রাখে, সুগঠিত করে রাখে। এরকম বহু পরিবার সেই বিচ্ছেদ থেকে বেরিয়ে গেছে। একটি পরিবার, তাদের দুজনই স্বামী স্ত্রী দুজনেই একটা কলেজে পড়ায়, ছেলে মেয়ে এস্টাবলিশড। তারা শ্রী আচার্যের কাছে গিয়ে বলছে যে আমাদের জীবনের অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এতদিন ছেলে মেয়ে ছোট ছিল, তাই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারিনি, এখন স্থির করেছি আমরা ডাইভোর্স নেব, আমরা একজন আর কেউ মানিয়ে চলতে পারছি না। আচার্যদেব খুব মন খারাপ করে বললেন, আপনারা তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, আমার তো কিছু বলার নেই, তবে আমার একটা ছোট্ট ইচ্ছা যদি পূরণ করেন। তখন বলছে কি ইচ্ছা? আপনি বলুন, পূরণ করব। তখন আচার্যদেব ওই মাটিকে বলছেন, আপনি আপনার গলায় যে মাফলারটি আছে সেটি আপনার স্বামীর গলায় জড়িয়ে দিয়ে একবার আমার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করুন। উচ্চশিক্ষিতা মহিলা, জীবনে কখনো স্বামীকে প্রণাম করার অভ্যাস নেই, সবার সামনে হঠাৎ করে জোরও শুরু হয়ে গেলেন। কিন্তু আচার্যদেবকে কথা দিয়েছেন তো, তাই অনভ্যাসের একটা হাত নিয়ে জোরু হাতে স্বামীর গলায় সেটা পরিয়ে স্বামীকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর প্রণাম করতেই স্বামী বেচারা হাওমাও করে কেঁদে উঠলো, বলছে দাদা, সারা জীবন শুধু আমি আমার স্ত্রীর তাকে এই শ্রদ্ধাটুকু পাইনি বলে আমার ভেতরে যন্ত্রণা হয়। আমি যখন আমার বন্ধু বান্ধবদের দেখি যে তাদের স্ত্রী তাদের স্বামীকে কত শ্রদ্ধা করে, আর আমি যখন ঘরে এসে আমার স্ত্রীর কাছ থেকে এরকম ব্যবহার পাই না, তখন আমার ভিতরে যন্ত্রণা হয়। শুধু এই কারণে আমার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। তার কান্না দেখে স্ত্রীও কাঁদছে, আশেপাশে সবাই কাঁদছে। পরবর্তী সময় জানা গেল ও পরিবারটা ডাইভোর্স নেয়নি, সেই জীবন্ত আদর্শ ছিল বলে একটি পরিবার বেঁচে গেল। এরকম বহু পরিবার আজকে সৎসঙ্গের ছত্রছায়ায় এসে পরিবার ভাঙ্গন রুখে যাচ্ছে, পরিবারে শান্তি স্থাপিত হচ্ছে, একটা আনন্দময় পরিবেশ হচ্ছে। এবং এই পরিবারগুলির ছেলে মেয়েগুলি কখনো নেশাসক্ত হবে না, সেটা গ্যারান্টি। কারণ ওই যে অ্যাংজাইটি ডিপ্রেশন সেই পরিবারে হয় না। যে মানুষ প্রত্যেক দিন ধ্যান করে, প্রত্যেক দিন প্রার্থনা করে, তার মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটি এমনিতে কমে যায়, তার ড্রাগ নেওয়ার প্রয়োজন পড়ে না। এই সন্ধ্যার সময় সৎসঙ্গে যাচ্ছে, ওই যে পিয়ার প্রেশার, সেখানে গিয়ে আশেপাশে মানুষ সবাইকে দেখছে কেউ বট্টত খাচ্ছে না, সে কেন মদ খাবে, সে কেন নেশা করবে? তাই এই যে পরিবেশ ঠাকুর আমাদেরকে দিয়েছেন, শ্রদ্ধার চাষ করতে বলছেন প্রত্যেকটা পরিবারে। এই পরিবেশ প্রত্যেকটা ঘরে ঘরে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ শুধু সরকারকে আর প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের পরিবারকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের ছেলে মেয়েকে সঠিক সঙ্গ আমাদেরকে বেছে দিতে হবে। আর আমরা মা বাবা, শ্রী শ্রী আচার্যদেব বলেন, ছেলে মেয়েকে কখনো উপদেশ দিতে নেই, তাদের সামনে উদাহরণ হয়ে উঠতে হয়। আমি যদি মদ খাই আর আমার ছেলেকে আমি বলি তুই মদ খাবি না, সেটা কখনো ফলিত হবে না। আমি মদ্যপায়ী হলে আমার ছেলে আমার চেয়ে দ্বিগুণ বেশি মদ্যপায়ী হবে, সেটা গ্যারান্টি। তাই আমি যদি চাই যে আমার ছেলে মেয়ে নেশামুক্ত থাকুক, সবার আগে আমাকে নেশামুক্ত হতে হবে। আমি নেশামুক্ত নই, আমি সিগারেট খাচ্ছি, আমি মদ খাচ্ছি, আর আমি আশা করছি আমার ছেলেটা মেয়েটা নেশামুক্ত থাকবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই এই নিজের ছেলে মেয়ের স্বার্থে আমাদের নিজেদেরকে আরো বেশি আদর্শমুখী করতে হবে, নিজেদেরকে নিয়ন্ত্রিত করতে হবে। সরকারকে দোষ দিয়ে হবে না, আমার পরিবার আমাকে রক্ষা করতে হবে। তাই নেশামুক্ত, আজকে আচার্যদেবের নির্দেশে এই নেশামুক্ত পরিবেশ গড়ার জন্য এক সভা, সেই সভার মাধ্যমে একটাই বার্তা, যারা নেশা করছে, যে ছেলেমেয়েরা সমাজ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের প্রতি আমাদের বার্তা যে সৎসঙ্গ প্ল্যাটফর্ম তোমাদের সকলের জন্য। এখানে আসলে তোমরা নেশামুক্ত হওয়ার একটা সুন্দর পরিবেশ পাবে।
এরকম প্রত্যেকদিন হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেরা দেওঘরে যাচ্ছে, পুজো অবিন্দাদার সংস্পর্শে যাচ্ছে। যারা যাচ্ছে তারা সবাই যে খুব ভালো ছেলে তা নয়, তথাকথিত সমাজের বিভ্রান্তিতে চলে যাওয়া ছেলেগুলি, যারা বিভিন্ন নেশা টেশা করে সমাজের মূল পথ থেকে সরে এরকম বহু ছেলে পুজো অবিন্দাদার সংস্পর্শে গিয়ে আজকে নেশামুক্ত হয়ে একটা সুন্দর জীবনযাপন করছে, উঠতি বয়সের ছেলেরা। এবং নেশার আরেকটা কারণ বলা হচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফিল্মে, সিরিয়ালে এই নেশাকে গ্লোরিফাই করা হচ্ছে। যারা সিনেমার হিরো হচ্ছে দেখা যাচ্ছে তারা মদ খাচ্ছে এবং নেশা করছে। যখন একটা সিনেমার হিরো মদ খাচ্ছে, নেশা করছে, তখন উঠতি বয়সের ছেলেমেয়েরা যখন দেখছে যে ও সিনেমার নায়ক, যাকে সবাই হাততালি দিচ্ছে, যার ফ্যান সবাই, সে নায়ক যখন মদ খাচ্ছে, ঘোটকার অ্যাডভার্টাইজমেন্ট করছে, তখন তো স্বাভাবিক যুবকরা ওই নায়ককে অনুসরণ করে সেও নেশার দিকে যাবে। তাই ওই ছেলে মেয়ের আদর্শ যেন কখনো ওই সিনেমার নায়ক নায়িকারা না হয়। সেই ছেলে মেয়েদের মনে যেন ওই সিনেমার নায়ক নায়িকারা যারা মদ খেয়ে ড্রাগস নিয়ে সিনেমা অভিনয় করছে, তারা যদি তাদের মনে বসে যায় তাহলে কিন্তু তাদের জীবন ধ্বংসের দিকে যাবে। তাই তাদের মনে সিনেমার নায়ক নায়িকা নয়, আচার্য এবং পূজ্য অবিন্দাদার যেন তাদের জীবনে হিরো হয়ে ওঠে, তাদের জীবনে আদর্শ হয়ে ওঠে, তাদের জীবনে আয়না হয়ে ওঠে। তাহলেই এই ফিল্মি জগতের যে একটা কুপ্রভাব তা থেকে রক্ষা পাবে, তার ভীষণ কুপ্রভাব। আরেকটা কথা বলছি, এখানে আমরা মদের কথা বলছি, ড্রাগসের কথা বলছি, গাঞ্জার কথা বলছি, তার চেয়ে ভয়ঙ্কর একটা নেশা আমরা হয়তো খেয়ালই করি, সেটা হলো ডিজিটাল নেশা, ডিজিটাল অ্যাডিকশন। সোশ্যাল মিডিয়া এবং ভিডিও গেমের প্রতি আসক্তি ড্রাগের নেশার চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে। ভয়ঙ্কর, মনোবিজ্ঞানীরা অত্যন্ত চিন্তিত যে ভিডিও গেম এবং সোশ্যাল মিডিয়ার প্রতি যে আসক্তি, রিলসের প্রতি যে আসক্তি, সে আসক্তি বহু যুবক যুবতীর জীবন ধ্বংস করে দিচ্ছে, তাদের একাডেমিক পারফরমেন্স খারাপ করে দিচ্ছে, তাদের দক্ষতা যোগ্যতাকে নষ্ট করে দিচ্ছে, সমাজ থেকে বিচ্যুত করে দিচ্ছে। আমরা ডিপ ওয়ার্কে এরকম বহু ছেলেদের দেখেছি, মা বাবা বলছে দাদা ছেলেটা সারা রাত্র ঘুমায় না, সারা রাত্র মোবাইল টিপে ভিডিও গেম খেলে, কি ফ্রি ফায়ার না কি এক ধরনের গেম, ছেলেমেয়েরা এক দিন রাতও খেলছে, পড়াশোনা করছে না, বন্ধু বান্ধব নেই, পরিবারের কারোর সাথে কথা নেই, খাচ্ছে না, সারা রাত্র ভিডিও গেম খেলছে। এটা ভয়ঙ্কর, ড্রাগের চেয়েও ভয়ঙ্কর, ড্রাগের চেয়েও ভয়ঙ্কর। আমরা সেটাকেও তো নজর দিচ্ছি না, শুধু ওই কোটার কথা বলছি, ড্রাগসের কথা বলছি, হেরোইনের কথা বলছি। সে ডিজিটাল নেশা কিন্তু আজকে চুপিসারে বহু ছেলেমেয়ের জীবন ধ্বংস করে দিচ্ছে। তাই আমাদের সাবধান হতে হবে ছেলেমেয়েদেরকে মোবাইল দেওয়ার হাত থেকে। তার চেয়েও একটা ভয়ঙ্কর নেশা আছে, সেই নেশা বয়ঃসন্ধিকালে নয়, পূর্ণবয়স্ক মানুষদের আক্রান্ত করে, সেটা হলো টাকার নেশা, ক্ষমতার নেশা, নারীর নেশা। ধ্বংস হয়ে যাচ্ছে আমার জানা মতে এরকম বহু মানুষ, সে ক্ষমতার টাকার নেশা পরে ছুটতে গিয়ে হয় জেলে আছে, নাহলে খুন হয়ে গেছে। তাই সমস্ত নেশা থেকে মুক্ত হয়ে একমাত্র ইষ্ট নেশা যদি আমার মাথায় না ছাপে, গুরুর নেশা যদি না ছাপে, তাহলে বাকি নেশাগুলি আমার জীবনকে ছারকার করে দিতে পারে। আমাদের ব্রেন কখনো খালি থাকে না, আমাদের ব্রেন কখনো খালি থাকে না, ব্রেনে কোনো না কোনো নেশা থাকেই, একটা ঝোঁক থাকেই। যদি ইষ্ট নেশা না থাকে তাহলে টাকার নেশা ঢুকবে, ক্ষমতার নেশা ঢুকবে, ড্রাগসের নেশা ঢুকবে, বলেই তো যে কোনো ভেকুমে চারদিক থেকে এসে বাতাস ঢুকবে। তা ব্রেন যদি খালি থাকে, ইষ্ট না থাকে, গুরু না থাকে, তাহলে ওই নেশাগুলি ঢুকবে। তা আমার ব্রেন, আমার চিন্তা, আমার চেতনা সর্বক্ষণ যেন ঠাকুর দিয়ে পূর্ণ হয়ে থাকে, আচার্য দিয়ে পূর্ণ হয়ে থাকে, তাহলে ব্রেনে ওই নেশা ঢোকার সুযোগ পায় না। তাই বাঁচার একটাই রাস্তা, তাকে মুখ্য করে চলা, আচার্যকে মুখ্য করে চলা, আচার্যদেব যখন যা বলেন সেই কাজে নিজেকে নিয়োজিত করা। এবং এই সৎসঙ্গের এই কথাগুলি শুধু দীক্ষিত মানুষদের জন্য নয়, এই পৃথিবীর প্রতি প্রত্যেকটা মানুষ যারা বাঁচতে চায়, যারা বৃদ্ধি চায়, যারা জীবন চায়, যারা নেশামুক্ত হতে চায়, প্রত্যেকের জন্য একই ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট। জীবন্ত আদর্শের প্রতি আসক্তি, গুরুর প্রতি নিষ্ঠা, এটাই, এই আধ্যাত্মিকতার চর্চাই পারে একমাত্র একটা আদর্শমুক্ত পরিবার এবং আদর্শমুক্ত সমাজ গড়তে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমার পরে আরো বিশিষ্ট বক্তারা আছেন, বিশেষ করে দেওঘর থেকে তো আমাদের শিবানন্দ প্রসাদ দা, আপনারা সবাই ওনার জন্য অপেক্ষা করছি। আর সবার শেষে আমি প্রার্থনা করছি শ্রী শ্রী আচার্যদেবের নির্দেশিত এই যে আয়োজন, সে আয়োজনের প্রভাব যেন আমরা সমাজে দেখতে পাই। এক নেশামুক্ত সমাজ আমাদের প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যেন দেখতে পাই। আর মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, প্রত্যেকের ছেলে মেয়ে সে নেশামুক্ত হয়ে সুন্দর জীবনের দিকে এগিয়ে যাক, এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানে রাখছি। জয় গুরু।